Ladies and gentlemen, welcome to PRC Foundation. আজকে আমরা টু দ্য লাইট হাউস এই নভেলটা নিয়ে ডিসকাস করব। এই নভেলটা লিখেছেন ভার্জিনিয়া ওলফ। ভার্জিনিয়া ওলফ একজন মডার্নিস্ট নভেলিস্ট, তিনি একজন ক্রিটিক, শর্ট স্টোরি রাইটার অ্যান্ড গাইজ তিনার দুইটা বিশেষ দিক হচ্ছে জেমস জয়েসের সাথে সাথে কিন্তু ভার্জিনিয়া ওলফকে পায়োনিয়ার অফ স্ট্রিম অফ কনসিয়াসনেস ধরা হয় এবং ভার্জিনিয়া ওলফ হচ্ছে ন্যাশনাল বায়োগ্রাফি ডিকশনারি এর পায়োনিয়ার। তো ভার্জিনিয়া ওলফ থ্রু দ্য লাইট হাউস এই নভেলটা লিখেছেন 1926-এ এবং এই নভেলটা পাবলিশ করা হয়েছিল 1927-এ। এই নভেলটার প্লটটা খুবই সিম্পল, বাট এই সিম্পল প্লটের মাধ্যমে ভার্জিনিয়া ওলফ তার এই অটোবায়োগ্রাফিক্যাল অ্যাম্বিশিয়াস নভেলের মাধ্যমে চমৎকারভাবে হিউম্যান সাইকোলজিটাকে কিন্তু ফুটিয়ে তুলেছেন। স্ট্রিম অফ কনসিয়াসনেস এবং ইন্টেরিয়র মনোলগ এই দুইটা লিটারারি ডিভাইসের মাধ্যমে আর লাস্টলি ইফিফেনের মাধ্যমে। তো গাইজ ফার্স্ট অফ অল আমরা এই নভেলটার টাইম সেটিং সম্পর্কে জেনে নিই। টাইম সেটিং হচ্ছে 1910 to 1920, অর্থাৎ বিশ্বযুদ্ধ শুরুর ঠিক কিছু বছর পূর্বে এবং বিশ্বযুদ্ধ শেষের ঠিক কিছু অংশ পরে যে সময়টা, সেটাই হচ্ছে এই নভেলের টাইম সেটিং। এবং এই নভেলের প্লেস সেটিং যেটা গাইজ, সেটা হচ্ছে এই নভেলটাতে দেখানো হয়েছে হাব্রিডস, HEBRIDES, হাব্রিডস। এটা হচ্ছে ওয়েস্ট স্কটল্যান্ডের একটা দ্বীপ, অনেকগুলো দ্বীপের সমন্বয়ে গঠিত একটা পুঞ্জভূত দ্বীপ। আর এই পুঞ্জভূত দ্বীপের একটা দ্বীপ হচ্ছে আইল অফ স্কাই। আইল অফ স্কাইতে মিস্টার র্যামসের রয়েছে একটা সামার হাউস, আর এই সামার হাউসের সামার ভ্যাকেশনকে কেন্দ্র করে যে একটা সিম্পল গল্প, যে গল্পের মাধ্যমে সাইকোলজিক্যাল ডিলেমা, ইফিমেরোলিটি, সাবজেক্টিভ রিয়েলিটি, ডিফারেন্ট কাইন্ড অফ ফ্যান্টাস্টিক বিষয় এখানে ডিসকভার করেছেন ভার্জিনিয়া ওলফ। নাও গাইস, কাম টু দ্য ক্যারেক্টার্স। এই নভেলে অনেকগুলো ক্যারেক্টার্স রয়েছে। তো ফার্স্ট অফ অল এই নভেলের যে প্লট, সেই প্লটটা রামজে ফ্যামিলিকে সেন্টার করে ঘূর্ণায়মান। সুতরাং আমরা প্রথমে আগে রামজে ফ্যামিলি সম্পর্কে জেনে নিই। ওকে গাইস, ফার্স্ট মিসেস রামজে, সেকেন্ড মিস্টার রামজে, আন্দ্রে রামজে। এ হচ্ছে ফার্স্ট হচ্ছে অ্যান্ড্রিউ, এটা একটা পুত্র সন্তান। প্রু, এটা কন্যা সন্তান। জেসপার, এটা হচ্ছে পুত্র সন্তান। রোজার, এটা হচ্ছে পুত্র সন্তান। নেন্সি, এটা হচ্ছে কন্যা সন্তান। রোজ, এটা হচ্ছে কন্যা সন্তান। ক্যাম, এটা হচ্ছে কন্যা সন্তান। জেমস, এটা হচ্ছে পুত্র সন্তান, সবচাইতে ছোট। আর জেমস একটা ভাইটাল ক্যারেক্টার। এবং মিডিলে যে তোমরা দেখতে পাচ্ছ যে একটা মহিলাকে, সেই মহিলা হচ্ছে লিলি ব্রিস্কো। তার পাশে রয়েছে তার ছবি অঙ্কন করা যে অ্যাজেল, সেই অ্যাজেলটা। ওকে গাইস, সন্তানদের মধ্যে জেমস গুরুত্বপূর্ণ একটা চরিত্র, কারণ জেমসের ছোটবেলার স্বপ্নটা আর পরবর্তী জীবনের যে বাস্তবতা, সেই জিনিসটা এই নভেলে বেশি রিফ্লেক্টেড হয়েছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে সন্তানদের মধ্যে দুজনের মৃত্যু হয়ে যায় গাইস। অ্যান্ড্রিউ মৃত্যুবরণ করেন ফ্রান্সে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে, এবং প্রু এই কন্যা সন্তান মৃত্যুবরণ করে বিয়ে হওয়ার পরে সন্তান প্রসব করার সময় মৃত্যুবরণ করে। ওকে, মিসেস র্যামজে একজন খুব সুন্দরী মহিলা। তিনি হচ্ছেন সিম্বল অফ আইডিয়াল ডোমেস্টিক ওয়াইফ। তার মধ্যে একটা অসাধারণ গুণ রয়েছে, সে সবসময় মানুষদেরকে ইউনিটির মধ্যে রাখতে চায়। তার হাজবেন্ডকে সে অনেক বেশি ভালোবাসে, কিন্তু তার ফল্ট যেটা, সেটা হচ্ছে সে তার হাজবেন্ডের কাছে বলতে পারে না যে সে তাকে কত ভালোবাসে। দ্যাট মিনস এক্সপ্রেশন কোয়ালিটিটা খুব কম মিসেস র্যামজের। আর এই একটা মাত্র চারিত্রিক ফল্ট হচ্ছে মিসেস র্যামজের। আচ্ছা, বাকি সব ক্ষেত্রেই এই মহিলা খুবই আইডিয়াল এবং খুবই পারফেক্ট একটা মহিলা। মিসেস র্যামজে এই উপন্যাসটার হচ্ছে সেন্ট্রাল ক্যারেক্টার, তবে উপন্যাসের প্রথম দিকের পার্টে পুরোপুরি তিনি সেন্ট্রাল ক্যারেক্টার। নাও গাইস, কামিং টু দ্য পয়েন্ট, মিস্টার র্যামজে একজন মেটাফিজিক্যাল ফিলোসোফার হিসাবে মিস্টার র্যামজে মনে করে তার কন্ট্রিবিউশন বা অ্যাচিভমেন্ট হচ্ছে কিউ পর্যন্ত, আর সে আর পর্যন্ত যেতে চায়। যদি আর পর্যন্ত যেতে না পারে তাহলে সে ফেলিউর হয়ে যাবে। আসলে কিউ কেন? ইংলিশ অ্যালফাবেটের কিউ এর পজিশন হচ্ছে 13 মিনস এখানে বোঝানো হচ্ছে যে মিস্টার র্যামজে তার জীবনে যা কিছু অর্জন করেছে, এটা হচ্ছে অর্ধেক পর্যন্ত তিনি যেতে পেরেছেন। তো তিনি আরেকটু ক্রস করতে চান, আর পর্যন্ত যেতে চান। আর মিস্টার র্যামজে এ নিয়ে খুবই ফ্রাস্ট্রেটেড যে তার কন্ট্রিবিউশন যদি অনেক ভালো না হয়, তাহলে তার এভার লাস্টিং যে মেমোরি, এটা ফিলোসফিতে থাকবে না। এরপরে গাইজ যে বিষয়টা, সেটা হচ্ছে
মিস্টার র্যামজে এখানে আরো একটা মতামত দেয়, সেটা হচ্ছে যে শতাব্দীতে একটা মাত্র ব্যক্তি শুধুমাত্র জেড পর্যন্ত যেতে পারে, অর্থাৎ তার পুরো কন্ট্রিবিউশনটা যে ফিল্ডে সে কাজ করে সে ফিল্ডে রাখতে পারে। এটাই হচ্ছে মিস্টার র্যামজের ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ রিগার্ডিং অ্যাচিভমেন্টস, তার অর্জন সম্পর্কে এটাই হচ্ছে তার ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ। এরপরে যদি আসি লিলি ব্রিস্কো, লিলি ব্রিস্কো হচ্ছে একটা মহিলা এবং এই নভেলটার ওয়ান অফ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এই মহিলা হচ্ছে এই উপন্যাসের সেন্ট্রাল ক্যারেক্টার অর প্রোটাগনিস্ট। তাহলে এখানে একটা কন্ট্রোভার্সি চলে আসছে যে আমরা কাকে প্রোটাগনিস্ট হিসাবে অ্যাকসেপ্ট করব, মিসেস র্যামজেকে না লিলি ব্রিস্কোকে? আমরা দুইজনকে প্রোটাগনিস্ট হিসাবে অ্যাকসেপ্ট করব, কারণ ফার্স্ট ফেজ অফ দ্য নোভেল আমরা মিসেস র্যামজেকে প্রোটাগনিস্ট হিসাবে কনসিডার করব, আর সেকেন্ড ফেজ অফ দ্য নোভেল অর টু দ্য এন্ড অফ দ্য নোভেল আমরা লিলি ব্রিস্কোকে সেন্ট্রাল ক্যারেক্টার হিসাবে বা প্রোটাগনিস্ট হিসাবে কনসিডার করব। এরপরে এখানে আর একটা বিষয় হচ্ছে লিলি ব্রিস্কো, তার হচ্ছে পেইন্টিং খুব শখ এবং সে আনম্যারিড একটা মহিলা, সেক্লুডেড একটা মেয়ে। সে সেলফ রিলিয়েন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট থাকতে চায় সারা জীবনের জন্য, এজন্য বিয়ের প্রতি তার ফিলোসফিটা একটু আলাদা। কারণ যখন মিসেস র্যামজে তাকে বিয়ের জন্য একটা রিমার্ক করে যে আনম্যারিড লাইফ লুজেস দ্য বেস্ট অফ লাইফ, তখনও কিন্তু সে কনভিন্স হয় না। যাই হোক, এগুলো সামারির মধ্যে আরো বিস্তারিত করে জানতে পারবে। নেক্সট ক্যারেক্টার যেটা এখানে সেটা হচ্ছে উইলিয়াম ব্যাংকস। উইলিয়াম ব্যাংকস হচ্ছে রামজে ফ্যামিলির একজন গেস্ট এবং ফ্রেন্ড ভিজিটর। এখানে যে রামজে ফ্যামিলি সামার হাউসে গিয়েছিল সামার ভ্যাকেশন কাটানোর উদ্দেশ্যে, আর এই সামার ভ্যাকেশন কাটাতে যাওয়ার সময় তারা যে রামজে ফ্যামিলির যে 10 জন সদস্য, তার পাশাপাশি তাদের যে গেস্টগুলো, সেই গেস্টগুলোর নাম আসছে এবং গেস্টের পরিমাণ এত বেড়ে যায় যে এত বড় একটা সামার হাউস সেখানে কিন্তু জায়গা হয় না, এজন্য লিলি ব্রিস্কোকে কিন্তু অন্য একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করতে হয় বা হোটেলে থাকতে হয়েছিল। তো উইলিয়াম ব্যাংকস এখানে একটা মাইনর ক্যারেক্টার, বাট এখানে আমি লিলি ব্রিস্কোর পরে কেন বলছি, রিলেশনশিপটা দেখানোর কারণে। এর বয়স 60 ইয়ার্স, আর মিসেস র্যামজে চায় যে উইলিয়াম ব্যাংকসকে লিলি ব্রিস্কো বিয়ে করুক, এটা হচ্ছে মিসেস র্যামজের হচ্ছে চাওয়া, যার কারণে এর পাশাপাশি বললাম। নেক্সট ক্যারেক্টার গাইড যেটা আসে সেটা হচ্ছে চার্লস টান্সলে। চার্লস টান্সলে হচ্ছে একজন নাস্তিক, এই নভেলে একজন নাস্তিক, কারণ রামজে ফ্যামিলির যে সন্তান রয়েছে তারা চার্লস টান্সলেকে একটা নাস্তিক বলে ডাকে, এবং চার্লস টান্সলে হচ্ছে মিস্টার র্যামজের একজন পিপল, অর্থাৎ একজন ছাত্র। সে ফিলোসফি, মেটাফিজিক্যাল ফিলোসফি সম্পর্কে শেখার জন্য মিস্টার র্যামজের কাছে এসেছেন সামার ভ্যাকেশন তার সঙ্গে কাটানোর জন্য। কামিং টু দ্য নেক্সট ক্যারেক্টার গাইস, নেক্সট ক্যারেক্টার হচ্ছে মিন্টে ডোয়েল। মিন্টে ডোয়েল রামজে ফ্যামিলির একজন ভিজিটর যে সামার ভ্যাকেশন কাটাতে এসেছে, এবং এটাও একটা মাইনর ক্যারেক্টার, খুব বেশি পাবো না আমরা এখানে, ঠিক আছে। এরপরে ক্যারেক্টার হচ্ছে পোল রিলে। পোল রিলেও একজন ভিজিটর এবং গেস্ট, এবং এই মিন্টে ডোয়েল এবং পোল রিলের মধ্যে বৈবাহিক সম্পর্ক হয়। পরবর্তীতে শেষ পর্যন্ত বিয়েটা টিকে না, কারণ পোল রিলে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক তৈরি করে, তখন মিন্টে ডোয়েল তাকে ডিভোর্স করে দেয়, আর মিসেস র্যামজে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বিয়ের জন্য। দিস আর দ্য প্রাইম ক্যারেক্টার্স। এরপরেও আর একটা কিছু ক্যারেক্টার, এরপরে যে ক্যারেক্টারটা আসে সেটা হচ্ছে মিস্টার র্যামজের একজন ফ্রাস্ট্রেটেড অ্যান্ড মিলানকলিক ফ্রেন্ড, যার নাম হচ্ছে অগাস্টাস কারমাইকেল। এই অগাস্টাস কারমাইকেল তিনি মিস্টার র্যামজের দীর্ঘকালীন বন্ধু, আর এখানে তিনি পোয়েটের ভূমিকা পালন করছেন, অ্যান্ড হি ইজ এক্সিস্টেড ইন দ্য নভেল ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড। একবারে শেষ পর্যন্ত, লাইট হাউসের জার্নি পর্যন্তই এই ক্যারেক্টারটাকে আমরা পেয়ে থাকবো। এরপরের একটা ইম্পর্টেন্ট চরিত্র হচ্ছে মিস্টার র্যামজে। তার যে সামার হাউসের যে হাউসকিপার তার নাম হচ্ছে মিসেস ম্যাকন্যাপ। আর আরেকটা চরিত্র হচ্ছে, এটাকে আমরা চরিত্র বলতে পারবো না, কারণ শুধু ইনফরমেশন জানার জন্য, ব্রিফ কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, যে মিস্টার র্যামজের একটা দাঁতবিহীন কুকুর ছিল, ডোমেস্টিক ডগ। সেই ডগটার নাম হচ্ছে ব্যাড গার্ল। ওকে, দিস আর দ্য ক্যারেক্টার্স। এই নভেলটার যে চরিত্র এগুলো মনে রাখলে প্লটটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। তবে বেসিক্যালি তোমরা 4টা ক্যারেক্টার মনে রাখবে: মিসেস র্যামজে, মিস্টার র্যামজে, লিলি ব্রিস্কো, জেমস র্যামজে, আর শেষ পর্যন্ত ক্যাম র্যামজে। এই 4টা ক্যারেক্টার কিন্তু তোমরা খুব সুন্দরভাবে মনে রাখবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। নাও গাইস, কামিং টু দ্য থিমস অফ দ্য নভেল। থিমস বলতে এখানে একটা ব্যাপার হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টা তোমাকে মানতে হবে।
যে নভেল হচ্ছে কাইন্ড অফ ফিকশনাল রাইটিং। এই ফিকশনাল রাইটিং এর মধ্যে আসলে মাল্টিটিউড থিমস এখানে কিন্তু দেখানো হয়ে থাকে। আর থিমসের মধ্যে ফার্স্ট অফ অল যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ইফিমেরালিটি, অর্থাৎ এই দুনিয়াটা ক্ষণস্থায়ী একটা দুনিয়া। প্রত্যেকটা মানুষ তার ভবিষ্যৎ গড়ার জন্য যে টেনশনে থাকে, এই কোনো বিষয় এখানে স্থায়ী না, আর যেটা বিভিন্ন ধরনের সিম্বলসের মাধ্যমে দেখানো হয়েছে। নেক্সট পয়েন্ট অর নেক্সট থিম গাইস, সাবজেক্টিভ রিয়েলিটি, অর্থাৎ এই পৃথিবীতে এক্সপেরিয়েন্সের সাথে সাথে মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা টাইম পাসের সাথে সাথে যে বিভিন্নভাবে বাস্তবিকতা তার মধ্যে ঢুকে, এটা সাইকোলজিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু ভার্জিনিয়া ওলফ ব্যাপকভাবে এই নভেলটাতে ফুটিয়ে তুলেছেন। এই নভেলটা একটা অটোবায়োগ্রাফিক্যাল নভেল জেনারেল দিক থেকে, অ্যান্ড দিস ইজ দ্য নভেল বেসড অন সাইকোলজিক্যাল অ্যানালাইসিস। নেক্সট থিং গাইস, টাইম ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্ট, কারণ সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের চেঞ্জ অফ টেস্ট, চেঞ্জ অফ এক্সপেরিয়েন্স, এই বিষয়গুলো যে ঘটে থাকে সেই বিষয়টা। কামিং টু দ্য নেক্সট থিম গাইস, সেটা হচ্ছে প্রেজেন্স অফ দ্য লাইট হাউস। লাইট হাউসের উপস্থিতি, লাইট হাউস উপন্যাসের শুরুতে এর উপস্থিতি রয়েছে এবং শেষ পর্যন্ত এর উপস্থিতি থাকবে। টাইম যে পাস হবে তাও তার উপস্থিতিতে কিন্তু থেকে যাবে। এরপরের যে থিমটা আসে সেটা হচ্ছে লাভ এন্ড ম্যারেজ, ভালোবাসার কথা বলা হয়েছে। কারণ মিসেস র্যামজে একজন ফ্যামিলি সিক লেডি এবং আইডিয়াল ডোমেস্টিক লেডি, আর তিনি চায় যে নারী এবং পুরুষের আসলে বিয়ে করা দরকার, ফ্যামিলিয়াল লাইফটা খুব ইম্পর্টেন্ট জীবনে, যার কারণে এখানে লাভ এন্ড ম্যারেজটাকে ভার্জিনিয়া ওলফ ফ্যান্টাস্টিক ওয়েতে কিন্তু উপস্থাপন করেছেন। আর একটা বিষয় হচ্ছে যে এখানে নেক্সট থিম যেটা আসে সেটা হচ্ছে দ্য সাবভার্সন অফ জেন্ডার রোলস, অর্থাৎ মেয়েদেরকে এখানে পুরুষের অধীনে দেখানো হয়েছে। যদিও এই নভেলের যে ফিমেল বা লেডি ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টারগুলো অনেকেই চায় না যে তারা সাবভার্সন হিসেবে থাকবে, বাট ভার্জিনিয়া ওলফ কিন্তু বিভিন্ন ধরনের রিমার্কের মাধ্যমে এবং হেজিটেশনের মাধ্যমে এই চরিত্রগুলোকে এখানে দেখিয়েছেন। এই মোটামুটি থিম। আর এখানে বলে রাখি, এই নভেলটার প্রধান বিষয় হচ্ছে চারটা। এক নম্বর হচ্ছে থিমস অফ দ্য নভেল, এই প্রশ্নটা ডিসকাস করতে হয়। সিম্বলস অফ দ্য নভেল, এই প্রশ্নটা ডিসকাস করতে হয়। লিটারি ডিভাইস গুলো ডিসকাস করতে হয়। আর নেক্সট পয়েন্ট হচ্ছে লাইট হাউসে যাওয়ার সিগনিফিকেন্সটা কি। তো এবারে সব জেনে নিন যে নভেলটাতে কি ধরনের লিটারি ডিভাইসকে ব্যবহার করা হয়েছে। হাউ মেনি লিটারি ডিভাইস উই গেট ইন দিস নভেল। ফার্স্ট অফ অল যদি আমরা বলতে যাই তাহলে স্ট্রিম অফ কনসিয়াসনেস এর ব্যবহার করা হয়েছে। ভার্জিনিয়া ওলফ, জেমস জয়েস এদেরকে ইনাগুরেটর অফ স্ট্রিম অফ কনসিয়াসনেস বলা হয়ে থাকে। সো হোয়াট ডু মিন বাই স্ট্রিম অফ কনসিয়াসনেস? স্ট্রিম অফ কনসিয়াসনেস বলতে আমরা কি বুঝি? একজন ব্যক্তির মনে একই সাথে বহু ধরনের ফিলিংস এবং থটস যখন চলাফেরা করে, তখন কিন্তু সেটাকে স্ট্রিম অফ কনসিয়াসনেস বলা হয়ে থাকে। এরপরে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ইনডাইরেক্ট ডিসকোর্স। এটার লিটারি টার্মে আমরা ইন্টেরিয়র মনোলগ বলতে পারি। ইন্টেরিয়র মনোলগ বলতে নিজের সাথে নিজে ডিসকাস করে থাকা, যেমন আমরা কোনো কাজ করতে গেলে নেগেটিভ পজিটিভটা ডিসকাস করি না নিজের সাথে, এটাকে ইন্টেরিয়র মনোলগ বলা হয়ে থাকে। কারণ এই নভেলটাতে এই দুইটা লিটারি ডিভাইসের মাধ্যমে ব্যাপকভাবে কিন্তু ফুটিয়ে তুলেছেন। 3 নম্বর লিটারি ডিভাইস, সিম্বলস এন্ড ইমেজেস। এটা এই নভেলের প্লটটা আমরা জানি, সিম্পল একটা সামার ভ্যাকেশনকে কেন্দ্র করে একটা মানে সাধারণ একটা সিম্পল প্লট কনস্ট্রাক্ট করা হয়েছে। বাট এখানে সিম্বলস ইমেজেস এর ব্যবহারের মাধ্যমে ভার্জিনিয়া ওলফ এই সিম্পল প্লটটাকে একটা অসাধারণ রূপ দিয়েছে এবং সারা পৃথিবীতে এটা একটা সাইকোলজিক্যাল নভেল হিসাবে বা সাইকোলজিক্যাল অ্যানালাইসিস নভেল হিসাবে কিন্তু এটা প্রসিদ্ধ লাভ করেছে, এটা আমরা বলতে পারি। তো গাইস, আজকের লেকচারটা এই পর্যন্তই। ক্রিটিক্যাল সামারিতে আমরা যেটা আলোচনা করব যে এই নভেলের কয়টা পার্ট রয়েছে এবং এই নভেলের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো ক্রিটিক্যাল সামারিতে সবগুলো উঠে আসবে। ওয়ান থিং মোর, তোমাদেরকে একটা কথা বলি যে আমরা কনজারভেটিভ হব না। তুমি যদি এই লেকচারটা দেখে এতটুকু উপকৃত হও, তাহলে তুমি তোমার বেস্ট ফ্রেন্ড বা তোমার ফ্রেন্ডকে এটা অবশ্যই শেয়ার করবে, কারণ সেও যেন তোমার মতো উপকৃত হতে পারে। যদি তুমি কোনো কিছুতে শেয়ার করে তোমার লস হচ্ছে না কিন্তু তোমার বন্ধু উপকৃত হচ্ছে, তাহলে তুমি সেটাকে শেয়ার না করলে এটাকে কিন্তু মূল্যবোধের অবক্ষয়, নৈতিকতার অবক্ষয় বলা হয়ে থাকে। সো আই এক্সপেক্ট দিস ইজ এ ফ্রি লেকচার, আর ফ্রি লেকচারের জন্য তোমার কোনো টাকা পয়সা খরচ করতে হচ্ছে না। জনকল্যাণের উদ্দেশ্যেই যেহেতু এই লেকচারগুলো প্রদান করা, তোমাদেরকে বিল্ড আপ করার উদ্দেশ্যে, সুতরাং কাইন্ডলি যদি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করতে চাও, বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করো,
বেশি 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 লাইক শেয়ার এবং কমেন্ট করো, দেন আই ফিল প্রাউড অফ ইউ। Thank you so very much for watching the video. Later on, I'll meet with you once again with a critical summary. Best of luck.